মেসেজটা পড়তেই এটা কার কাজ তৎক্ষণাৎ বুঝে যায় অর্ণব। 2 মিনিটের মতো নির্বিকারভাবে মেসেজটার দিকে তাকিয়ে থাকে অর্ণব। তারপর উচ্চস্বরে হো হো করে হেসে ওঠে। তবে আশ্চর্য ব্যাপার, মেসেজটা পড়তেই অর্ণবের মাথা যন্ত্রণা, বুকের মধ্যকার সব অশান্তি একদম সাথে সাথেই বিলীন হয়ে যায়। অর্ণবও অনুভব করতে পারে সবটা তার হাতের, সবটা আর তাতেই ওর ঠোঁটে মুচকি হাসে ওঠে। সময় সকাল 8টা। এখনো কুয়াশায় আচ্ছন্ন চারিপাশ। দূরের কোনো কিছু দেখার অবস্থা নেই। আবহাওয়া দেখে মনে হচ্ছে আজ আর সূর্যের মুখ দর্শন করা হবে না। সাথে হাড় কাঁপানো শীত তো আছেই। হসপিটালের কেবিনে বসে আছে তরু। ওর ঠিক সামনাসামনি বসে আছে তিহান। আর মাঝখানে বেচারা আদিত্য বেডে শুয়ে আছে, মাথাটা ব্যান্ডেজ করা, ডান হাতটা ব্যান্ডেজ করে গলায় ঝুলানো। এসব কিভাবে হলো? ম্যাম, গতরাতে আপনার সাথে মিট করে আমি থানায় গেছিলাম। ওখান থেকে রাত 10টার সময় বাসায় রওনা দেই। মাঝ রাস্তায় এসে হঠাৎ গাড়ি খারাপ হয়ে যায়, স্টার্টও হয় না। আমি অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়, গাড়ি থেকে বের হয়ে আসি। ঠিক তখন ওই মাথা জোরে কিছু আঘাত পাই। তারপর আমার আর কিছু মনে ছিল না। সকালে জ্ঞান ফিরে নিজেকে অবস্থায় দেখি। তারপর সব শুনে জানতে পারি তিহান স্যার রাতে ওই রাস্তা দিয়ে বাসায় ফিরছিল। আমাকে এই অবস্থায় দেখে উনি আমাকে হসপিটালে অ্যাডমিট করান। ভাগ্যিস স্যার ওই সময় রাস্তা দিয়ে এসেছিলেন, না হলে আমার যে কি হতো। কিছু হতো না আপনার, আল্লাহ আছেন তো। যে আপনার সাথে এরকমটা করেছে তার ইন্টেনশন অন্য কিছু ছিল, আপনাকে মেরে ফেলা না। তাহলে এতক্ষণ আপনি বেঁচে থাকতেন না। এই ধরুন আপনার ধন সম্পদের দিকেও তার নজর থাকতে পারে। তরু কথাটা বলে বাঁকা চোখে তাকায় তিহানের দিকে। তিহান ভ্রুযুগল কুচকে তরুর দিকেই তাকিয়ে আছে। আমি কাউন্টার থেকে ট্রিটমেন্টের টাকা পে করে আসি, তোমরা বসো। কথাটা বলেই তরু উঠতে নিলে তিহান বলে, সব ডান হানি। ওমা স্যার, এসবের কি দরকার ছিল? অবাক হয়ে বলে আদিত্য। দরকার ছিল বলেই করেছে, কথা কম বলুন, রেস্ট নিন। এভাবে টুকটাক কথা বলতে বলতে আরো 1 ঘন্টার মতো হসপিটালেই থাকে তরু তিহান। আদিত্যের মা আসতেই ওদের থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছে দুজন। হ্যালো সবাই, মোসবেটির সাথে আমার এক্সপিরিয়েন্স ছিল সিরিয়াসলি এক্সাইটিং। এখানে এমন কিছু ফান অ্যান্ড এঙ্গেজিং গেমস আছে যা আমি আগে দেখিনি। একটা গেম যা আমাকে সবচেয়ে বেশি থ্রিল করে সেটা হলো প্লিঙ্কো। বেশি কিছু বলবো না, ইউ গাইস ট্রাই ইট আউট, ট্রাস্ট মি, এটা একটা ইউনিক এক্সপিরিয়েন্স হতে চলেছে। যদি আপনি গেম লাভার হয়ে থাকেন তাহলে মোসবেটে সবার জন্য কিছু না কিছু আছেই। মোসবেটে বিকাশ, নগদ, রকেট, উপায় আর অন্যান্য অনলাইন ট্রানজিশন মেথডের মাধ্যমে ইজি এবং সিকিউর ডিপোজিট এবং উইথড্রল করা যায়। আর তাদের কাস্টমার সাপোর্ট দিনে 24 ঘন্টা সপ্তাহে 7 দিন অ্যাভেলেবেল টু হেল্প ইউ আউট। আপনি ইভেন লাইভ স্ট্রিম করতে পারেন আপনার ফেভারিট ম্যাচেস রাইট ফ্রম দ্য প্ল্যাটফর্ম। আমার প্রোমো কোড ইউজ করে রেজিস্টার করুন এবং প্ল্যাটফর্মের অ্যামেজিং ফিচার্স এক্সপ্লোর করুন। ডোন্ট মিস ইট আউট। এসব কেন করলে? কি করেছে হানি? আদিত্যকে আঘাত কেন করলে? কেন, খুব চলছে তোমার? আশ্চর্য তিহান, এখানে জলার কি আছে? আদিত্য আমার জুনিয়র, আমার কাজের সঙ্গী, আমাকে সব ধরনের হেল্প করেও। আমি ওকে ছোট ভাইয়ের মতো ট্রিট করি। এইসব জেনে আমি কি করব? একজন নিরপরাধ মানুষকে শাস্তি দিলে কেন? আমি নিরপরাধ কাউকে শাস্তি দিই না। ওর দোষটা কি ছিল? তোমার সাথে হ্যান্ডশেক করেছে, এটা মানে কি দাঁড়ায় তোমার হাত ধরেছে ও? তরু হতভম্ব হয়ে তিহানের দিকে তাকিয়ে থাকে। ও যেন কথা বলতে ভুলে গেছে। তরুকে চুপ থাকতে দেখে তিহান আবারও বলে, তুমি শুধু আমার, এই সম্পূর্ণ তুমিটা শুধুই আমার। কে তোমার একটা আঙ্গুলও টাচ করতে পারবে না, তাহলে তাকে আমি জ্যান্ত পুঁতে ফেলে দেব। তিহানের জেলাসি লেভেল দেখে তরুর ঠোঁট দুটো আপনা আপনি ফাঁকা হয়ে যায়। তরু অবাকের 7ম পর্যায়ে পৌঁছে গেছে যেন। তরুর ঠোঁট টুপ করে 3-4টা চুমু খেয়ে নেয় তিহান। বলে, টেনশন করো না সোনা, বেশি আঘাত করোনি। মাথার আঘাতের ব্যথাটা 2-3 দিনই ঠিক হয়ে যাবে। আর হাতের জাস্ট চিকন হাতটা ভেঙেছে, সারতে 2 মাস সময় লাগবে, এই যা। তাছাড়া ও ট্রিটমেন্টের সব কস্ট আমি বেয়ার করব। কি 2 মাস কম মনে হচ্ছে আপনার? উনি তো এই 2টা মাস অনেক কষ্ট পাবে, সেটার কি হবে? এটা ওর শাস্তি। তাহলে আমাকেও শাস্তি দিন।
আমিও তো ওনার হাত ধরেছিলাম। তোমার শাস্তি রাতের জন্য তোলা থাকলো। আমাকে তোরসার কেস সলভ করতে আদিত্য সাহায্য করত। এখন আমি করব, সমস্যা কোথায়? সামনে আপনার ইলেকশন আছে তো। এখন 1 সপ্তাহ দেরি আছে। তরু জানে তিহানের সাথে কথায় পারবে না, তাই ও আর কথা বাড়ায় না, চুপচাপ গাড়িতে বসে থাকে। এত সকালে ডাকলে কেন? অর্ণবের কথায় পৃথা মুচকি হেসে বলে ওঠে, আমি কে যে আমার একটাকে আপনাকে উপস্থিত হতে হবে? অর্ণব আর পৃথা একটা বিলের ধারে এসে দাঁড়িয়েছে। চারিপাশে গাছপালায় ভরপুর। বিলের ওপাশে বোধহয় একটা গ্রাম। শীতের কুয়াশা মাখা সকাল। পৃথা অর্ণবকে সাথে করে এইখানটাতেই নিয়ে এসেছে। জায়গাটা বড্ড নীরব আর পরিবেশটাও শান্ত একদম। থেকে থেকে শুধু কিছু পাখিদের কলরব শোনা যাচ্ছে। অর্ণব কিছুক্ষণ পৃথার দিকে তাকিয়ে থেকে নরম কণ্ঠে শীতলতা মিশিয়ে বলে, আমার ভবিষ্যৎ ঘরওয়ালি এই অগেছালো বেকার ছেলেটার সারা জীবনের সুখ দুঃখের দায়িত্ব নেবে তুমি? অর্ণবের কণ্ঠে কিছু একটা ছিল। অর্ণবের শীতল কণ্ঠের কথাগুলো শুনে পৃথার হৃদস্পন্দন কিছু সময়ের জন্য থমকে যায়। ও নীরব চোখে গভীর দৃষ্টি দিয়ে অর্ণবের দিকে তাকিয়ে থাকে। এই অগোছালো চুলের ফর্সা গোলগাল মুখের গজদাতের অগোছালো মানুষটাকে বড্ড ভালোবাসে কিনা। খুশিতে পৃথার চোখে পানি চলে আসে। ও ছলছল চোখে মুখে হাসি নিয়েই বলে, আমি রাজি, ডাকেন কাজী। সাজবো কোণে আনন্দ মনে, করব বিয়ে, জন্মাবে ফুটফুটে একটা বিয়ে। ও হে আমার শখের পুরুষ। এতটা সিরিয়াস মোমেন্টে পৃথার এমন আজগুবি ছন্দ শুনে অর্ণব না চাইতেও উচ্চস্বরে হেসে ওঠে। আর পৃথা মুগ্ধ নয়নে নিজের শখের পুরুষের সেই সুন্দর মন ভোলানো হাসি দেখতে থাকে। এত সহজে পেয়ে যাবে এই দুর্লভ মানুষটাকে। সব কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে পৃথার কাছে। সন্ধ্যা, সময় 6টা। তরু অফিসের কাজ শেষ করে ডিরেক্ট নিজের বাবার বাসায় যাচ্ছে। সাথে অবশ্য ড্রাইভার চাচা আছে। তিহানের কড়া নির্দেশ, একা একা কোথাও যেতে পারবে না সে। মাঝে মাঝে তিহানের এত কেয়ারিং দেখে তরুর মনে হয় ও একটা ছোট নাদান বাচ্চা। তবে এই ছোট ছোট কেয়ারিংগুলো তরুর বড্ড ভালোও লাগে। তিহানের জন্য অগত্যা তরুকে সব জায়গায় নিজেদের গাড়ি আর ড্রাইভার চাচাকে সঙ্গে নিয়ে যেতে হয়, ইভেন নিজের অফিসেও। কি আর করার। তরু দীর্ঘশ্বাস ফেলে গাড়ি থেকে নামে। তরু গাড়ি থেকে নেমে ড্রাইভার চাচাকে বলে, চাচা উপরে চলেন আমার সাথে, রাতে খেয়ে যাবেন। আচ্ছা চাচা, আপনিও সাবধানে যাবেন। করিম চাচা হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে গাড়ি নিয়ে চলে যায়। তরু পিছনে ফিরে বাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরতেই কোথা থেকে তাই বেশে পথ আটকায়। বিশ্রী হেসে বলে, কোথায় যাচ্ছেন সুন্দরী ম্যাডাম? পথ ছাড়ুন। ছাড়বো না। কি করবে? তরুর চোখের দিকে তাকিয়ে কথাটা বলে তাই। আর অমনি তরুর মেজাজ বিগড়ায়। চোখ নামিয়ে কথা বলুন। আপনি আমার চোখে চোখ রাখার ক্ষমতা রাখলে আমি আপনার বুকে ছুরি চালানোরও ক্ষমতা রাখি। ভুলে যাবেন না আমি কে। কথাটা বলে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরে তরু। অনেকদিন পর নিজের বাসায় আসতেই পুরনো শান্তি ফিরে পায় যেন। তিশা তো খুশিতে নাচানাচি শুরু করে দিয়েছে। তরু আসতেই যেন পরিবারে ঈদ লেগে গেছে। তিহান রাতে আসবে শুনে তিশা সাথে সাথে নিজের বাবা মাকে আসতে বলেছে। সবাই মিলে একসাথে খাওয়ার প্ল্যানিং ওদের। হ্যালো ম্যাম, তরু ওর বাসায় এসেছে, সুযোগ পেয়েছি আজকে। সব কয়টাকে শেষ করে দিই একসাথে। তাইবের কথা শুনে ফোনের অপর পাশে থাকা ব্যক্তি বলে, এখনো 3 জন সদস্য বাকি আছে ওদের পরিবারে। স্বয়ং তিহান, এহসান, রায়হান চৌধুরী, রিমা চৌধুরী ছাড়া কি আর খেলা জমবে নাকি? তিহানের সাথে ওনারা রাতে আসবে। ততক্ষণ অপেক্ষা করো। আর ভুলেও প্ল্যান যেন মিস না হয়ে যায়। তাহলে মনে রেখো, আমি সর্বোচ্চ প্রিজন পর্যন্ত যাব, কিন্তু তোমার জীবনটাই চলে যাবে। মাথায় রেখো কথাটা। ওকে ম্যাম। ফোন আলাপ শেষ করে আগন্তুক বিকট শব্দে উচ্চস্বরে হেসে ওঠে। সেই হাসিতে যেন ঘরের দেয়ালটাও ভয় পেয়ে কেঁপে ওঠে। সে বিড়বিড় করে বলতে থাকে, আমার দীর্ঘ জীবনের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। আমার গায়ে যে প্রতিশোধের আগুন জ্বলছে, সেটা ওই বিশ্বাসঘাতকের তাজা রক্ত দিয়ে নেভাবো আজ। তরু একাধারে তিহানকে কল দিয়েই চলেছে, কিন্তু তিহানের ফোন বন্ধ দেখাচ্ছে। আহান অর্ণব গাধা দুটোকেও কল ধরছে না। তরু চিন্তায় ছটফট করছে। ইতোমধ্যে রাহান চৌধুরী, রিমা বেগম নিজেদের ড্রাইভার নিয়ে উপস্থিত হয়েছেন। তিহান নাকি 1 ঘন্টা আগে ওনাদের জানিয়েছেন ওর কি গুরুত্বপূর্ণ কাজ পড়ে যাওয়ায় ওনাদের আনতে যেতে পারবে না।
এই শীতের মধ্যেও তরু ঘেমে অস্থির। তরুকে এভাবে অস্থির হতে দেখে তিশা বলে, ভাবি ভাইয়া নিশ্চয় ব্যস্ত আছে, তাই হয়তো তোমার কল রিসিভ করছে না। তুমি এত টেনশন করো না। তরু এবার আর নিজেকে শক্ত রাখতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। তুমি জানো না তিশা, এখন আমাদের শত্রুর সংখ্যা আরও বেড়েছে। সামনে আবারও ইলেকশন। ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে। দল ত্যাগ করায় ওই দলের সবার ক্ষোভ জমে আছে ওর উপর। ওই মানুষটা নিজের প্রতি একটু যত্নশীল না, ছোট্ট বাচ্চার মতো ওকে কেয়ার করতে হয় আমার। যতই ব্যস্ত থাকুক আমাকে একটু জানাতে তো পারি, কিন্তু না, তার সেই সময় আছে নাকি? নিজেকে তো বাহাদুর মনে করে সে। আজ আসুক শুধু। তিশা তরুর অভিমানের মাঝে লুকায়িত ভালোবাসা দেখে মুচকি হেসে বলে, সে তুমি যাই বলো না কেন, আমার ভাইয়ের কিন্তু ভাগ্যটা খুব ভালো, তাই তো তোমার মতো মিষ্টি একটা আদুরে বউ পেয়েছে। ওদের কথার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তরু পরে কি মরে এমনভাবে এক দৌড়ে দরজার কাছে এসে দরজা খুলে দেয়, কিন্তু দরজা খুলতেই যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। নতুন বউয়ের সাজে সজ্জিত এক কম বয়সী মেয়ে, আর তার পাশে বরবেশে দাঁড়িয়ে আছে আহান, সাথে তিহান, অর্ণব আর পৃথাও আছে। কিছুক্ষণ আগের অভিমান ভুলে যেয়ে তরু অবাক হয়ে জিজ্ঞেস করে, এই মেয়েকে সামহাউ আহান আর এই মেয়েকে। তরুকে কথা শেষ করতে না দিয়ে তিহান তরুর কাঁধে হাত রেখে ওকে উল্টো ঘুরিয়ে ড্রয়িং রুমে যেতে যেতে বলে, এক্স্যাক্টলি সুইট হার্ট, তুমি ঠিক ধরেছ, ওদের বিয়ে দিয়ে দিয়েছে। ততক্ষণে ড্রয়িং রুমে সবাই হাজির। তিহানের মুখ থেকে সবাই মূল ঘটনা শোনার জন্য উসখুস করছে। এভাবে রাত দুপুরে জলজন্ত একটা মেয়ে তুলে এনে বলছে বিয়ে দিয়ে দিয়েছে। শাহেদা বেগম আর রিমা বেগম মেয়েটার দিকে এগিয়ে যায়। মেয়েটা নতুন জায়গায় এসে ভয়ে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। শাহেদা বেগম জিজ্ঞাসা করেন, কি নাম তোমার মা? ইরা। রিমা বেগম ইরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমার মতোই মিষ্টি একটা নাম তোমার। ভয় পাচ্ছ কেন মা? আমরা সবাই তোমার পরিবারের মতো, তোমার খুব কাছের। কথাটা বলে ইরাকে ধরে এনে সোফায় বসিয়ে দেন উনি। আহান অসহায় মুখে দাঁড়িয়ে আছে। অর্ণব আহানের দিকে তাকিয়ে তার আটাশপাটি দাঁত বেঁকিয়ে হেসে চলেছে। পৃথা চুপ করে এসে তিশার পাশে দাঁড়িয়ে বলে, আমার অর্ণবের সাথে সবটা সেটেল রে সোনা। তোর বিয়ের 1 মাস হতে চললো, এখনো তো বাচ্চা নিলি না। এখন তো মনে হচ্ছে আমার কথাই সত্যি হবে। আমার মেয়ে যদি তোর ছেলে থেকে বড় হয়ে যায়, তাহলে তো আমার আর তোর বেআইন হওয়ার স্বপ্ন পূরণ হবে না রে। পৃথার কথা শুনে তিশার গতকাল রাতের কথা মনে পড়ে যায়। তৌফিক বাসায় আসার আগেই তিশা ঘুমিয়ে পড়েছিল। তৌফিকও আর ডাকেনি তিশাকে। তিশা পৃথার কানে ফিসফিস করে বলে, হবে হবে, সব স্বপ্ন পূরণ হবে। আজ তো সম্ভব না, আমি আগামী কালকেই বাচ্চা নেব। সত্যি তো? পাক্কা। কথাটা বলে চোখ কটমট করে তৌফিকের দিকে তাকায় তিশা। গত রাতে তৌফিক যদি ও একটু ডাকতো কি এমন হতো? এই ব্যাটাকে তিশা আগামীকাল দেখে নেবে। তৌফিক নিজের দিকে হঠাৎ তিশাকে ওভাবে তাকাতে দেখে চোখ জোড়া ছোট ছোট করে ফেলে। একটু আগে না সব ঠিক ছিল, তাহলে এতটুকু সময় আবার কি ঘটে গেল? পরক্ষণে ওর মাথায় আসে দুটো তার ছেঁড়া এক জায়গায় হয়ে নির্ঘাত আবারও কোনো খিচুড়ি পাকিয়েছে। তিহান, এইসব কিভাবে হলো? মানে হঠাৎ বিয়ে কিভাবে কি? তিহান সোফায় মাথা এড়িয়ে চোখ জোড়া বন্ধ করে আছে। আদনান সাহেবের কথাটা কর্ণগোচর হতেই চোখ জোড়া আস্তে করে খুলে তাকায়। ঘাড়ে ডান হাতটা দিয়ে হালকা ঘষে বলে, আহানের গার্লফ্রেন্ড ইরা এবার এইচএসসি দেবে। 1 বছর রিলেশনশিপ ওদের। আহান বেকার থাকে, ইরার টাকলু বাবা আহানকে মেনে নেয়নি। ইভেন ইরাকে জোর করে আজ বিয়ে দিয়ে দিচ্ছিল অন্য জায়গায়, তাই ইরাকে উঠিয়ে এনে বিয়ে দিয়ে দিয়েছে। আহানের পরিবারের সবাই গ্রামে গেছেন, কালকে আসবে ওনারা। তাই আজকে রাতে আহান ইরা আমার বাসায় থাকবে। একটু পরে আমাদের একটা কাজ আছে, ওই জন্যই ইরাকে এখানে এনেছে। বাসায় যাওয়ার সময় ইরাকে এখান থেকে নিয়ে যাব, আর বাকি সব আমি কালকে ম্যানেজ করে নেব। সবার মনের মধ্যে ঘুরপাক করতে থাকা প্রশ্নগুলোর উত্তর একেবারে একসাথে দিয়ে উঠে দাঁড়ায় তিহান। আহান আর অর্ণবকে কিছু একটা ইশারা করতেই ওরা দুজন বের হয়ে কোথাও চলে যায়। পৃথা আজ তরুদের বাসায় তিশার সাথে রাতে থাকবে বলে মা বাবার থেকে খুব কষ্টে পারমিশন নিয়ে এসেছে। ও অবশ্য এসেছিল ইরার পক্ষ থেকে বিয়ের সাক্ষী দিতে। আমি রুমে যাচ্ছি, একটু ফ্রেশনেসের দরকার। তরু, রুমে এসো ফাস্ট। কথাটা বলেই তরুর রুমের দিকে হাঁটা ধরে তিহান। নিজের বাবা মা সহ বড়দের মাঝে তিহানের এমন কথায় তরু লজ্জায় মিলিয়ে যায়। যদি এখন মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাওয়া যেত
তরু সেটাই করত। এই দামড়া লোকটার আর আক্কেল ঘন হবে না কোনোদিন। সবাই মিটমিট করে হাসছে। তরু আস্তে আস্তে ওখান থেকে কেচে পড়ে। তরু ড্রয়িং রুম ছাড়তেই সবাই উচ্চস্বরে হেসে ওঠে। তিশা আর পৃথা মিলে ইরাকে নিজের ঘরে নিয়ে যায়। বাকিরা নিজেদের আড্ডায় ব্যস্ত হয়ে পড়ে। তরু রুমে এসে শব্দ করে দরজা লক করে। তিহানকে বিছানায় শুয়ে থাকতে দেখে ওর দিকে এগিয়ে যায়। আপাতত নিজের রাগ অভিমান একদিকে ঠেলে দিয়ে বলে, শরীর খারাপ লাগছে তোমার? খাবার আনবো, খেয়ে মেডিসিন নাও। তিহান ঝট করে চোখ খুলে তাকায়, দুষ্টু হেসে বলে, ভাত লাগবে না, তোমাকে লাগবে, কাছে এসো। তরু বা কম কিসের, দাঁত কেলিয়ে বলে, তুমি আমার থেকে আগামী 1 মাস দূরে থাকবে। আজকে রাতে তোমার ফোন বন্ধ থাকার শাস্তি এটা। তিহান ভ্রু কুঁচকে তরুর দিকে তাকিয়ে কণ্ঠটা একটু অসহায় করে বলে, চার্জ ছিল না হানি, তাই বন্ধ হয়ে গেছে। জান, আহানের আজ বাসর। খালি মুখে অন্যের বাসর দেখতে ভালো লাগে বলো? আমার জলে জ্যান্ত একটা তুমি থাকতে খালি মুখে কেন থাকতে হবে? কাছে এসো, একটা চুমু খাই। আর তাছাড়া বড় কথা, আহানকে আগে বাবা হতে দেওয়া যাবে না। আমার একটা সম্মানের ব্যাপার আছে। ও 2 বছর আগে বিয়ে করেও যদি বাবা হতে না পারে, কি লজ্জা, কি লজ্জা। সবাই তখন আমার পুরুষত্বের দিকে আঙুল তুলবে, তখন নিশ্চয়ই তোমার খারাপ লাগবে। তাই কথা কম বলে জলদি কাছে এসো। দেখো, তোমাকে ছাড়া নিঃশ্বাসটাও ঠিক মতো নিতে পারছি না আমি। তোমার নাটক বন্ধ করো, একটু পর আমাদের বেরোতে হবে। এখন এসব বাদ এমপি মশাই। তুমি কি কাছে আসবে? এত রাতে শীতের মধ্যে ওই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবো না। ঠান্ডা পানির জন্য গিজার আছে। আর তাছাড়া এখন আমি জাস্ট লম্বা চওড়া একটা চুমু খাবো। কাম ক্লোজার হানি। লম্বা চওড়া চুমু আবার কেমন? কাছে এসে টেস্ট করেই দেখো কেমন। পারবো না। তরু রানী, তুমি জানো ধৈর্য বলতে কোনো শব্দ আমার ডিকশনারিতে নেই। তাই আমাকে উঠতে হলে তুমি কিন্তু হাঁটার অবস্থায় থাকবে না। নাও ইয়োর উইশ। তিহানের কথাটা শুনতেই তরু এক লাফে তিহানের পাশে এসে দাঁড়িয়ে পড়ে। তারপর দাঁত বের করে হেসে বলে, আরে তুমিও না মজা বোঝো না একদম, আমি তো মজা করছিলাম। তরু নিজের কথা শেষ করার সাথে সাথেই তিহান ওকে হ্যাঁচকা টান দিয়ে বিছানায় ফিরে ওর উপরে উঠে পড়ে। অতঃপর তরু কিছু বুঝে ওঠার আগেই তিহান ওর অস্ত্রজোড়া নিজের অস্ত্রের ভাঁজে নিয়ে নেয়। দীর্ঘ সময় পার করে তিহান তরুর অস্ত্র ছেড়ে গলায় মুখ ডুবিয়ে হাসকি ভয়েজে বলে, নাও আই ফিল বেটার হানি। ছোটখাটো অসভ্য এমপি মশাই আমার। কথাটা বলে খিলখিলিয়ে হেসে ওঠে তরু। সাথে সাথেই তিহানের ধারালো দাঁতগুলো তরুর গলায় বসে যায়। তরু ব্যথায় গুঁয়ে ওঠে। ইয়োর পানিশমেন্ট। ফর হোয়াট? উইদাউট মাই পারমিশন তুমি আমার ভিডিও ধারণ করেছো। তরু ভ্রু কুঁচকে বলে, এক্সকিউজ মি। গতকাল রাতে তোমার ফোন চেক করার সময় হোয়াটসঅ্যাপে তোর সাথে লেম করার ভিডিও পেয়েছিলাম। ইস, ভিডিওটার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আসলে তিহান সেদিন তোমার সাথে ওরকম ঝামেলা ক্রিয়েট করায় আমি জানতাম তুমি তোষার বাসায় যাবে, তাই তুমি ওখান থেকে বের হয়ে গেলে তৌফিক ভাইয়াকে আমি ইশারা করে তোমাকে ফলো করতে বলেছিলাম, আর ভাইয়া এই ভিডিওটা করে আমাকে সেন্ড করেছিল। আজ আর তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তরু। কথাটা বলেই তরুর নিচের অস্ত্রে জোরে কামড় বসায় তিহান। তরুর মনে হলো ওর নিচের অস্ত্রটাকেও ছিঁড়ে ফেললো। তরুকে নিজের ব্যথাটা প্রকাশ করার সুযোগ না দিয়ে তিহান আবারও গভীর চুম্বনে ডুব দেয়। হঠাৎ তিহানের ফোনটা শব্দ করে বেজে ওঠে। এই অসময়ে কল আসায় তিহান বেশ বিরক্ত হয়। তরুকে ছেড়ে ফোন হাতে নেয়। আননোন নাম্বার দেখে ভ্রু কুঁচকে কল রিসিভ করে। হ্যালো, তিহান এহসান বলেছেন? জি, আমি তিহান এহসান, কিন্তু আপনি কি বলছেন? আমি হসপিটাল থেকে বলেছি। আপনার বাবা সাইদ এহসান ব্রেন স্ট্রোক করছেন। ওনার অবস্থা ক্রিটিক্যাল। ওনাকে আইসিইউতে অ্যাডমিট করা হয়েছে। আপনার মাকে সামলে রাখা যাচ্ছে না। আপনি তাড়াতাড়ি এখানে আসুন। কথাগুলো শুনতেই তিহানের পায়ের নিচ থেকে মাটি সরে যায়। ও কোনো রকমে বলে কল কেটে দেয়। তরু তিহানের পাশে থেকে সবটা শুনেছে। ওরা দুজন তাড়াতাড়ি করে নিজেদের ঠিকঠাক করে বাসার সবাইকে সবটা জানিয়ে সবাইকে সাথে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঘুটঘুটে অন্ধকার রুম, স্যাঁতস্যাঁতে মেঝে থেকে থেকে শেয়াল কুকুরের ডাক শোনা যাচ্ছে। জানালা দিয়ে হাড় হিম করা শীতের ঠান্ডা বাতাস এসে ক্ষণে ক্ষণে কাঁপিয়ে তুলছে 2টা মানবদেহ। রুমের মধ্যে হাজারো পোকামাকড়ে চলাচলের শব্দ। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে রুমের মধ্যে দুটো পিলারের সাথে মুখ হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে 2জন মানব।
দুটি যেদিকেই তাকাচ্ছে সেদিকেই মনে হচ্ছে দীর্ঘ বছরের ক্ষুধার্ত মানুষ খেয়েও কোনো প্রেতাত্মা দাঁড়িয়ে আছে। এই বুঝি তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ে তাদের প্রাণ যায় যায় অবস্থা। হঠাৎ রুমের মধ্যে একটা মোমবাতির আরো জ্বলে উঠতে সেদিকে তাকায় দুজন। মোমবাতির ঝাপসা হলদেটে আরো খুব পরিচিত দুটো মুখ চক্ষু গোচর হতেই ওরা ভয়ে গোঙাতে শুরু করে। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে থাকে। সময় এখন মধ্যরাত। কিছুক্ষণ আগে সাইদ হাসানের সার্জারি সম্পন্ন হয়েছে। এখন আইসিইউতে অ্যাডমিট আছেন। জ্ঞান না ফেরা পর্যন্ত ঠিকভাবে কিছুই বলা যাচ্ছে না। ডক্টর জানিয়েছেন মস্তিষ্কে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ওনার ব্রেন স্ট্রোক হয়েছে। হয়তো হঠাৎ করে উনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত টেনশনে ছিলেন। তিহান নির্বিকার চোখে আইসিইউ এর দরজার দিকে তাকিয়ে আছে। দরজার ওপারে মৃত্যুর সাথে লড়াই করতে থাকা মানুষটার থেকে কখনো বাবার ভালোবাসা পেয়েছি কিনা সেটা তিহানের মনে পড়ে না। ওই মানুষটাকে তো তিহান কখনোই ভালোবাসতে চায়নি। তাহলে আজ বুকের মাঝে এত পুড়ছে কেন? ওর মন কেন বলছে তিহান সত্যিটা জানতে তোর ভুল আছে। তোর বাবা নির্দোষ। তোর বাবা খারাপ হতে পারে কিন্তু মার্ডারার না। তিহানের চোখের পাতায় গতকাল সন্ধ্যার দৃশ্যটা ভেসে ওঠে। তখনও ওই মানুষটা কত সুন্দর করে হাসি মুখি ভাবে কথা বলছিল। তিহানের থেকে অসহায় মুখ নিয়ে কতবার ক্ষমা চাইল। আর এখন মানুষটা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কখনো কারোর জন্য কান্না না করা ছেলেটার চোখও পানিতে ভরে উঠেছে আজ। ওই ছলছল চোখে দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তিহান। তরু পাশে দাঁড়িয়ে সবটাই লক্ষ্য করছে। তিহান আর তরু হসপিটালে এসে পর্যন্ত এখনও শাহিনা বেগমের সাথে কথা বলেনি। পরিবারের অন্যান্য সদস্যরা ওনাকে সান্ত্বনা দিয়ে থামানোর চেষ্টা করছে। তরুরানী এখানে থাকো, কোথাও যাবে না। আমার কি কল দিয়ে ওদেরকে হসপিটালে চলে আসতে বলো, আমি একটু বাইরে থেকে আসছি। ওকে, কিন্তু কোথায় যাচ্ছ তুমি? তুমি ঠিক নেই তিহান, এভাবে একা বাইরে যেও না। প্রবলেম নেই, টেনশন করো না তুমি। পাশে একটা মসজিদ আছে, ওখানে যাবো একটু, এদিকটা সামলিয়ে নিও। তরু হ্যাঁ সূচক মাথা নাড়তেই তিহান দ্রুত পায়ে ওখান থেকে প্রস্থান করে। অন্ধকার রুমের মধ্যে দুটো মানবদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তবুও অর্ণবের থামার নাম নেই, মেরেই চলেছে। দেহের সব রাগ যেন একেবারে মিটিয়ে নিচ্ছে আজ। মার খেতে খেতে তাইবের অবস্থা শোচনীয়। ও কোনো রকমেই বলে, পানি খাবো। আহান পানির বোতল এগিয়ে দেয়। এক নিমিষের বোতলের সব পানি শেষ করে ফেলে তাইব। ওর পাশেই অর্ধমিত অবস্থায় পড়ে আছে তোরসার কেবিনের সেদিন ডিউটিরত থাকা নার্স সাবিহা সুলতানা। আজ সকালেই তরু হসপিটালে যেয়ে সাবিহার সকল ডিটেলস কালেক্ট করে। অতপর অনেক খোঁজাখুঁজির পরে সাবিহার এক খালাতো বোনের বাসায় ওকে পাওয়া যায়। মূলত এই কয়েকদিন ওখানে গা ঢাকা দিয়েছিল সাবিয়া। আর তাইবকে তরুদের বাসার সামনে মোড় থেকে কিডন্যাপ করেছে তিহানরা। অরব তাইবের মাথার পেছনে হকি স্টিক দিয়ে আঘাত করতে বেচারা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তারপরেই তিহানের ফার্ম হাউসে নিয়ে আসা হয় ওকে। হঠাৎ আহানের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তরুর নাম্বার দেখতেই তাড়াতাড়ি করে কল রিসিভ করে আহান। তরুর থেকে সবটা শুনতেই ওরা দুজন তাইব আর সাবিহাকে আগের মতো করেই বেঁধে রেখে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সময় ভোর 4:50। সাহিদা এহসানের এখনও জ্ঞান ফেরেনি। সবাই করিডোরে অধীর অপেক্ষায় বসে আছে। তিহানের দিকে তাকাতেই তরুর বুকের মধ্যে কেমন মোচড় দিয়ে ওঠে। এই কয়েক ঘন্টাতেই মানুষটা কেমন যেন অনুভূতি শূন্য হয়ে পড়েছে। তরু তিহানের দিকে এগিয়ে এসে ওর ডান হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, এভাবে ভেঙে পড়ো না, আল্লাহর কাছে প্রার্থনা করো, ইনশাল্লাহ খুব শীঘ্রই বাবার সেন্স ফিরে আসবে। তিহান অনুভূতিহীন চোখে তরুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এই মানুষটাকে যে আমি এতটা ভালোবাসতাম সেটা আমার জানা ছিল না। তুমি আমার পাশে সবসময় থাকবে তো? কখনো একা করে চলে যাবে না তো? তিহানের বাচ্চামো কথাতে তরু মিষ্টি হেসে বলে, তিহান যেখানে তিহানে তরু রানীও সেখানে, একা ছাড়ার প্রশ্নই আসে না। জানো তো বাবারা এমনই হয়, বটবৃক্ষের ন্যায়। যতদিন ওই বটবৃক্ষের ছায়া পাওয়া যাবে ততদিন সূর্যের প্রখর উত্তাপের একাংশও তোমার গায়ে পড়বে না। তরুণানী, শাহিন আন্টির দিকে নজর রাখো। আমার মনে হচ্ছে অতীতের সবকিছু জানতে আমার গরমিল আছে। কেউ ইচ্ছে করে সব সত্যি উল্টে দিয়েছে। আর সাবিহা যখন শাহিন আন্টির নাম নিয়েছে তার মানে ভেতরে কোনো একটা কাহিনী আছে। ঠিক বলেছ, কিন্তু তরু নিজের কথা শেষ করার আগে
ওর চোখ যায় শাহিনা বেগমের দিকে। উনি কেমন চুরি চুরি করে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছেন। তরু তিহানকে ইশারায় সবটা দেখায়। তিহান, আহান আর অর্ণবের কাছে যেয়ে কিছু একটা বলতেই ওরা দুজন শাহিনা বেগমের পিছু নেয়। ততক্ষণে তরুও ওনাকে ফলো করতে করতে অনেকটা এগিয়ে গেছে। শাহিনা বেগম হসপিটালের পাশে থাকা বাগানের একটা দোলনায় বসে তাইবের নম্বর বেশ কয়েকবার কল দেয়, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। শাহিনা বেগম চিন্তায় অস্থির হয়ে উঠেছে। সব শেষ হওয়ার আগেই যদি ধরা পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। তীব্র শীতেও উনি ঘেমে গোসলের ন্যায় অবস্থা। হঠাৎ পেছন থেকে কিছু একটা ওনার মুখে চেপে ধরতেই উনি সেন্সলেস হয়ে যায়। তিহান, আহান, অর্ণব ততক্ষণে ওখানে হাজির। সেম রুমে নিয়ে যেয়ে সেম অবস্থায় রাখবেন ভাইয়া। বাবার জ্ঞান ফিরতেই আমি আর তিহান আসবো ওখানে। আমাদের আর এখানে আসার প্রয়োজন নেই, সবাই আছে এখানে, আমরা সামলিয়ে নেব। আচ্ছা ভাবি। অর্ণব কথাটা বলে শাহিনা চৌধুরীকে পাজা কোলে করে গাড়ির দিকে নিয়ে চলে যায়। ওর সাথে আহানও হাঁটা ধরে। বাগানের এই সাইডে সিসি ক্যামেরা না থাকায় তরুদের কোনো প্রবলেম হবে না, আর প্রবলেম হলেও সবটা ম্যানেজ করার মতো অ্যাবিলিটি তরুর আছে। সময় সকাল 8টা। কিছুক্ষণ আগে সাহিদা হাসানের জ্ঞান ফিরেছে। কেবিনে শিফট করা হয়েছে ওনাকে। ইতিমধ্যে সবাই খেয়ে ওনার সাথে দেখা করে এসেছে। যায়নি শুধু তিহান, ও এখনো একইভাবে দাঁড়িয়ে আছে। তিহান, যাও দেখা করে এসো, বাবা তোমার অপেক্ষায় আছে। তরুর কণ্ঠ শুনে তরুর মুখের দিকে এক পলক তাকিয়ে গুটিসুটি পায়ে কেবিনের দিকে এগিয়ে যায় তিহান। তিহান কেবিনের মধ্যে প্রবেশ করতেই সাহিদা হাসানের রক্তশূন্য বিরস মুখমণ্ডলটা ওর চক্ষু গোচর হয়। ও ধীর পায়ে এগিয়ে যেয়ে বেডের পাশে থাকা চেয়ারে বসে। সাহিদা হাসান তিহানকে দেখতেই ওনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তিহান সাহিদা হাসানের ডান হাতের ওপর আলতো করে নিজের হাত রেখে বলে, আই প্রমিস বাবা, তোমাকে আর কখনো কষ্ট দেব না, কান্না করো না প্লিজ। নিজের 60 বছরের জীবনে এই প্রথম তিহানের মুখ থেকে বাবা ডাক শুনে সাহিদা হাসান এবার আর নিজেকে সামলিয়ে রাখতে পারে না। হাউমাউ করে কেঁদে দেয়। তোমার সাথে অনেক অন্যায় করেছি আব্বু, আমাকে ক্ষমা করে দিও, না হলে মরেও আর শান্তি পাবো না। সাহিদা হাসানের কথায় তিহান মুচকি হেসে বলে, ভালোবাসি বাবা। তিহানের উচ্চারিত মাত্র দুটো শব্দ শুনে সাহিদা হাসান কিছুক্ষণের জন্য থমকে যায়। অদ্ভুত সুন্দর এক অনুভূতির সাথে পরিচিত হন। উনি ছলছল চোখে তাকিয়ে বলেন, তোমার বাবাও তোমাকে খুব ভালোবাসে আব্বু। কথাটা বলে তিহানের ডান হাতে চুমু খান। ওদের কথা বলার মাঝেই কেবিনে নার্স উপস্থিত হয়। তিহান স্যার, আপনাদের দেখা করার সময় শেষ। ওনাকে এখন ঘুমের মেডিসিন দিতে হবে, ওনার রেস্টের প্রয়োজন। অবশ্যই, আপনি আপনার কাজ করুন বাবা, আমি বাইরে আছি, ভয় পেও না। সাইদ হাসান হাসি খুশি মুখে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। তিহানও ওনার দিকে তাকিয়ে মুচকি এসে কেবিন থেকে বেরিয়ে আসে। সময় দুপুর 1:40। শাহিনা বেগম নড়ে চড়ে ওঠেন। মাথা যন্ত্রণায় চোখ তুলে তাকাতে পারছেন না। গা হাত পা ব্যথায় অসাড় হয়ে আসছে। উনি তবুও আস্তে আস্তে চোখ খুলে তাকান। চোখ খুলতেই নিজেকে চেয়ারের সাথে বাঁধা অবস্থায় দেখতে পান। ওনার পাশেই দুটো পিলারের সাথে বেঁধে রাখা হয়েছে তাইব আর সাবিহাকে। উনি এখানে কিভাবে আসলেন সেটা মনে করার চেষ্টা করেন। সকালের কথা মনে পড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই উনি বুঝতে পারেন ওনার সঙ্গে কি ঘটতে চলেছে। হঠাৎ রুমের দরজা খোলার শব্দে সেদিকে মুখ তুলে তাকায় তিনজন। তরু, তিহান, অর্ণব আর আহানকে দেখতেই সবার বুকের পানি শুকিয়ে যায়। তিহান এগিয়ে এসে শাহিনা বেগমের মুখের কাপড় খুলে দিয়ে মুচকি হেসে বলে, বাবা আমাকে এভাবে এখানে নিয়ে এলে কেন? আর এই সবই বলছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহান, অর্ণব ওদের মুখ খুলে দেয়। আন্টি ঠিক বুঝতে পারছে না ওনাকে এখানে কেন আনা হয়েছে। একটু ক্লিয়ার করে দিই সবকিছু, আন্টির বুঝতে সুবিধা হবে। তিহানের কথা শুনে শাহিনা বেগম শুকনো চোখ ঘিরে। এই শান্ত তিহানে হাসান খুবই বিপজ্জনক ওনার জন্য। তিহানের রাগ সম্পর্কে উনি পূর্ব পরিচিত। আহান, অর্ণব ওদের মুখ খুলে দিতেই সাবিয়া ভয়ে মুখস্থ রচনা বলতে শুরু করে। স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে দিয়ে জোর করে সবটা করিয়েছে এই ভদ্র মহিলা। ওই দিন উনি এসে আমাকে হুমকি দুমকি দেন, আমি যদি ওনাকে ওনার কাজে সাহায্য না করি তাহলে উনি আমাকে জানে মেরে দিবেন। আমি নিজের জীবন বাঁচাতে সবটা করেছি। সাহায্যের বিনিময়ে কত টাকা পেয়েছিলেন মিসেস সাবিহা সুলতানা?
তরুর কথায় সাবিহা শুকনো ঢোক গিরে বলে, 5 লাখ টাকা ম্যাম। বাবা ও সব মিথ্যে বলছে, আমি দর্শকে খুন করিনি। আজও বান্টি, আপনি না এতক্ষণ কিছু বলছিলেন না? সেকেন্ডের ব্যবধানে সব বুঝে গেলেন। আচ্ছা ওয়েট, আপনাকে একটা ভিডিও দেখাই। তরু ওর ফোন থেকে একটা ভিডিও অন করে শাহিনা বেগমের সামনে ধরে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে শাহিনা বেগম সাবিয়াকে হুমকি ধামকি দিচ্ছেন হসপিটালের একটা ফাঁকা কেবিনে দাঁড়িয়ে। ভিডিওটা দেখতেই শাহিনা বেগমের চোখে মুখে বিস্ময় ফুটে ওঠে। উনি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন। তুমি এই ভিডিও কোথায় পেলে? আপনি কাজে বড্ড কাঁচা ম্যাম, আর আপনার সাথেটাও তো গর্ধপ একটা। কাজের সময় সিসিটিভি বন্ধ করেছে ভালো কথা, তাই বলে ভালোভাবে একবার চেক করে আগের ভিডিওগুলো ডিলিট করবেন না? এটাই একদম কাজের না, বুঝলেন? এর থেকে আমাকে বললে সুন্দর মতো হেল্প করতাম। আমি কিছু করিনি। তরুর কথার পরিপ্রেক্ষিতে তাইব নিস্তেজ গলায় কথাটা বলতে তিহান রাগে খেই হারিয়ে ফেলে। ব্লাডি বিচ। তিহান হুঙ্কার দিয়ে কথাটা বলে পাশে থাকা চেয়ারে তুলে নিজের সর্বশক্তি দিয়ে তাইবের পিঠের ওপর মেরে চেয়ার ভেঙে 2 খণ্ড করে ফেলে। তিহানের এমন রাগ দেখে তরু সহ সবাই হতভম্ব। তিহানকে এতটা রাগতে এর আগে কখনো কেউ দেখেনি। তিহানের মুখমণ্ডল লাল হয়ে গেছে, হাতে কপালের শিরাগুলো নীল হয়ে ফুটে উঠেছে, চোখ দিয়ে যেন জ্বলন্ত আগুনের স্ফুলিঙ্গ ঝরছে। তাই একদম নিস্তেজ হয়ে মাটির সাথে লেপ্টে আছে। দেহে প্রাণ আছে কি বোঝা মুশকিল। অনবর নাকের কাছে হাত এনে চেক করে বলে, বেঁচে আছে, শালার কই মাছের জান, এত মার খেয়েও মরছে না। সাবিহা ভয় কাঁপছে। শাহিনা বেগম ভয়ে ভয়ে তিহানের দিকে তাকিয়ে আছে। তিহান 2 মিনিটের মতো সময় নিয়ে নিজেকে সামলিয়ে আগের অবস্থায় ফিরে মুচকি এসে শাহিনা বেগমের দিকে তাকিয়ে বলে, আপনাকে এর চেয়ে বেশি আদর আপ্যায়ন করতে ইচ্ছে করছেন আন্টি। আশা করি সব সত্যিটা বলবেন। তিহানের কথার অর্থ বুঝতে পেরে শাহিনা বেগম একটা টানা নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলো, তোমার মা তৃপ্তি চৌধুরীর বেস্ট ফ্রেন্ড ছিলাম আমি। আমাদের বন্ডিং ফ্রেন্ড কম বোনের মতোই ছিল বেশি। আমাদের দুজনের সেম সাবজেক্টই খুবইতে চান্স হয়। তোমার বাবার সাথে যখন ওর রিলেশনশিপ অ্যাড হয় তখন পর্যন্ত আমাদের সম্পর্ক ঠিকই ছিল। তৃপ্তির জন্য তোমার বাবার সাথে মাঝে মাঝে কথা হতো আমার। আমি নিজের অজান্তেই সায়েদের প্রতি দুর্বল হয়ে পড়েছিলাম। আমি নিঃসংকোচে সবটাই তৃপ্তিকে জানাই। তৃপ্তি আমাকে বোঝালোই না, উল্টো আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিল। কয়েক মাস পরে আমি জানতে পারি তৃপ্তি আর সাইদ বিয়ে করেছে। তখন মনের মধ্যে একটা জেদ কাজ করে, যাকে আমি পাইনি তাকে অন্য কারো সংসারও করতে দেব না। এমন একদিন সায়েদের অফিসের এক কর্মচারীকে দিয়ে ওর পানিতে ঘুমের মেডিসিন মিশিয়ে রাখি। সৌভাগ্যবশত ওই দিন ওই পানিটা খেয়ে বাসায় রওনা দেয়। ও অফিস থেকে বের হতেই আমি হাসি মুখে এগিয়ে যেয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করে বাসায় পৌঁছে দেওয়ার লিফট দেওয়ায় অফার করি। ও টায়ার্ড থাকায় আমার কথাটা ও অ্যাকসেপ্ট করে। আমার আর তৃপ্তির মধ্যকার ঝামেলা নিয়ে কিছুই জানায় নাই সাইদকে। তৃপ্তি ওকে কোনো কিছুই জানায়নি। ও গাড়িতে উঠে 10 মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তারপর আমি আমার প্ল্যান মতোই সবটা করি। পরের দিন সকালে ও সবটাই অস্বীকার করলে আমি আমাদের তোলা কিছু অন্তরঙ্গ পিক দেখাই ওকে। কিন্তু সত্যি আমাদের মধ্যে ওই রাতে কিছুই হয়নি। ওই পিকগুলো দেখিয়ে আমি সাইদকে থ্রেট দিতাম, আর ও বাধ্য হয়ে আমার কথা মতো সব কাজ করত। ও তৃপ্তিকে খুব ভালোবাসতো। ও জানতো তৃপ্তি ওই পিকগুলো দেখলে সহ্য করতে পারবে না। তৃপ্তির সাথে টাকা সম্পত্তি নিয়ে ঝামেলা করা, তৃপ্তিকে অবহেলা করা, ও সব কিছু আমার কথাতেই করতো। এভাবে ধীরে ধীরে টোটালি ডিপ্রেসড হয়ে ড্রিঙ্ক করা শুরু করে। তারপর একদিন সাইদ অতিরিক্ত ড্রিঙ্ক করায় ওকে আমি এহসান ভিলায় রেখে আসতে যাই। ওকে রেখে এসে ড্রয়িং রুমে আমি বেশ অনেকটা পথ এগিয়ে এসেছিলাম। হঠাৎ করে ফোনটা আমার পাশের সিটে লক্ষ্য করতেই ওটা দেওয়ার জন্য আবার ব্যাক করি আমি। এহসান ভিলাতে পৌঁছে দেখি তৃপ্তি ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে আছে, আর তার পাশেই সাইদ দাঁড়িয়ে টুলছে। আমি যে সাইদকে ধরতেই ও আমার হাতের ওপরে জ্ঞান হারায়। ওকে আমি আমার গাড়িতে রেখে এসে আবার তৃপ্তির কাছে যাই।
তখন আমার কি হয়েছিল আমি নিজেও জানি না। আমি তীব্র আক্রোশে তৃপ্তির পেটে 3টা লাথি মারি, আর তাতেই সারা ফ্লোর রক্তাক্ত হয়ে যায়। ততক্ষণ আমি ওখান থেকে বেরিয়ে আসি। তৃপ্তি জ্ঞান হারানোর আগে শেষ কথা তোমার মামার সাথেই সায়েদকে নিয়ে বলেছিল, তাই তোমার মামা ভেবেছিল সায়েদ নিজেই তৃপ্তিকে ওই রকম রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে গেছে। সায়েদের যখন জ্ঞান ফিরে তখন আমি সায়েদকে খুনি হিসাবেই আখ্যায়িত করে সবটা খুলে বলি। ও ড্রাঙ্ক থাকায় রাতের কোনো কিছুই ওর মনে ছিল না। ও তৃপ্তির মৃত্যুতে খুব ভেঙে পড়েছিল। নিজের পা দুটোকে যে কতটা আঘাত করেছিল তার ঠিক নেই। তখন প্রায় পাগল অবস্থা ওর। ওকে মানসিকভাবে সাপোর্ট দিয়ে ওর মনে জায়গা করে নিয়ে তার 1 বছর পরে ওর সাথে আমি বিয়ে করি। বিয়ের 2 বছর পর আমি জানতে পারি আমি কখনোই মা হতে পারবো না। তখন আমার সব ক্ষোভ তোমার উপর যেয়ে পড়ে। আমার মনে ভয় জাগতে শুরু করে, সায়েদ যদি আমাকে ডিভোর্স দিয়ে ওর আর তৃপ্তির ভালোবাসার অংশকে আপন করে নেয়। সায়েদের বেস্ট ফ্রেন্ড ছিল আমার এক পরিচিত ভাই। ওনাকে দিয়ে সায়েদের মনে টাকা আর সম্পদের লোভ ঢুকিয়ে দিই আমি। সায়েদকে বোঝাই তুমি মানে আস্ত একটা টাকার কারবার। সায়েদ আস্তে আস্তে তখন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, আর তোমার সাথে সায়েদের সম্পর্কটা নষ্ট হয়ে যায়। কারণ তুমি সায়েদের উদ্দেশ্য বুঝতে পারো। তুমি ছোট থেকেই বড্ড বুদ্ধিমান কিনা। আমি তৃপ্তির পুরো অস্তিত্বই পৃথিবী থেকে বিলীন করে দিতে চেয়েছিলাম, আর ওর শেষ অস্তিত্ব ছিল তুমি। আমি একাই তোমার কোনো ক্ষতিই করতে পারতাম না। না পেরে তাইবকে টাকার অফার করি, ও রাজিও হয়ে যায়। আমার কথাতেই তোরসার সাথে রিলেশনও অ্যাড হয়েছিল। তোমার বুকে বুলেটটা চালিয়েছিল সেটাও আমার নির্দেশে। এমনকি সাদাফ, সিলন ওরা আমার কথাতেই সবটা করেছিল। সিলন তোমার সাথে করা বিশ্বাসঘাতক, তোমার সদ্য জন্ম নেওয়ার কন্যা সন্তান হত্যা করা সবটাই আমার নির্দেশে হয়েছিল। সাইদ এসবের কিছুই জানতো না। ওর লক্ষ্য ছিল শুধু তোমার পথটাকে পাওয়ার, ব্যাস এইটুকু। এত কিছু করেই যখন শুনলাম তুমি বেঁচে আছো তখন আমার রাগ আকাশে ছোঁয়া। এমনিতেই তোমার বিয়ের পর থেকেই তরু আর তোমার শ্বশুরের জন্য তোমার কোনোই ক্ষতি করতে পারতাম না। তোমার অজান্তেই ওরা অলওয়েজ তোমাকে কঠিন নিরাপত্তার মধ্যে রাখত। তারপর সর্বশেষ তোরসার সাথে কন্টাক্ট করলাম। টাকার জন্য ও রাজি হয়ে গেল। কিছুদিনের মধ্যে তোমার সাথে ওর আর ওর মেয়ের তায়ানার বেশ সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠল। আমি নিজেই ওকে ওই দিন বলেছিলাম তোমাকে সিডিউস করার মতো পিক সেন্ড করতে, কিন্তু তরু যে পিকগুলো দেখাবে আমি ধারণাও করতে পারছিলাম না। তুমি তোরসার গায়ে হাত তোলাতে ও আমাকে ছেড় দেয়, তোমাকে সব বলে দেবে, তাই ওকে আমি মেরে ফেলি। গতকাল সন্ধ্যায় তায়েবের সাথে আলোচনা করায় সময়ে সাইদ সবটা শুনতে পায়, আর আমার এতদিনের মিথ্যে সবকিছু মানতে না পেরে বেশি স্ট্রেস নিয়ে ফেলেছে। তবে তোমার কপাল ভালো, আগুনে পুড়িয়ে মারতে পারলাম না তোমাদের। আমার প্ল্যান সাকসেসফুল হতে দিলে না তরু। কথাগুলো বলেই হাঁপিয়ে ওঠেন শাহিনা বেগম। চোখ কটমট করে তরুর দিকে তাকান উনি। তরু মুচকি হেসে বলে, আহান পানিতে আন্টিকে। আন্টি আর কিছু বলবেন আপনি? আহান পানির বোতল এগিয়ে দিতেই উনি সবটা শেষ করে হাউমাউ করে কান্না করে দেন। কান্না করতে করতেই বলে, আমি সায়েদকে খুব ভালোবাসি। আমার সব কিছু মিথ্যে হলেও ওর প্রতি আমার ভালোবাসা ছিল না মিথ্যে। সায়েদও আমাকে খুব ভালোবাসে, হয়তো সেটা তৃপ্তির থেকে কম, তাতে কি, ভালো তো বাসে। ওর থেকে আমাকে দূরে সরিয়ে দিও না, ওকে নিয়ে। ওনার কথা শেষ হওয়ার আগেই 3টা শুটের শব্দে সবাই চমকে ওঠে। পরপরই আবারও 3টা শুটের শব্দ হয়। উপস্থিত সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিহানের দিকেই তাকিয়ে থাকে। তরু নিজের পেন্টের পকেট হাতে রিভলভার খোঁজে, কিন্তু পায় না। তিহান কখন নিয়েছে তরু যেন কথা বলতেও ভুলে যায়। শাহিনা বেগমের মুখ থেকে রক্ত উঠে সাথে সাথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিহান তাইবের দিকে এগিয়ে যেয়ে পায়ের উপর ভর দিয়ে ওর পাশে বসে। তিহানের চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তিহান পাঞ্জাবির হাতায় চোখের পানি মুছে তাইবের দিকে তাকিয়ে শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলে, বন্ধু ছিলে আমার, ভাইয়ের মতন ভাবতাম তোকে,
এত নিচে কেন নামলি তাইব? যে হাত দিয়ে তোকে জড়িয়ে ধরেছে সে হাত দিয়ে তোকে মারবো কিভাবে? এত কঠিন পরিস্থিতিতে কেন ফেললি আমায়? তুই আমার সাথে এত জঘন্য খেলা খেলার পরেও তোকে ঘৃণা করতে পারিনি আমি। শুনেছিস তুই? তোকে এখনো ভালোবাসি আমি, তবে তোর প্রাপ্য শাস্তি তোকে পেতেই হবে। তাই ফ্যালফেল চোখে তিহানের দিকেই তাকিয়ে থাকে। এই মুহূর্তে এসে তিহানের থেকে এমন কথা হয়তো একদমই আশা করেনি। তাইবের ঠোঁটে হালকা মুচকি হাসি রেখা ফুটে ওঠে। তিহানের কথায় আহান অর্ণবের চোখ দুটো ছলছল করছে। ওদের মনে পড়ে যায় সে ছোট্টবেলার কথাগুলো। কতই না সুন্দর ছিল সেই দিনগুলো। 4 বন্ধু একসাথে কত এনজয় করেছে, আর আজ সেগুলো শুধুই সোনালি অতীত। তৎক্ষণাৎ তিহান আরও দুটো শ্যুট করে। তাই সাথে সাথেই গুঙিয়ে ওঠে, একদম শান্ত হয়ে যায়। তিহান আবেগ শূন্য হয়ে ফ্লোরে থপ করে বসে পড়ে। আহান অর্ণব ওকে ধরতে নিলে ও হাতের ইশারায় ওদেরকে থামিয়ে দেয়। আজ যেন তরু এক নীরব দর্শক। ও শুধু অবাক চোখে তিহানের করা কার্যকলাপ দেখছে। তিহানের এক নতুন রূপের সাথে পরিচিত হচ্ছে। তিহান নিজের পেন্টের পকেট থেকে ছোট্ট একটা নাইফ বের করে সেটাতে ফ্লোরে পড়ে থাকা তাইবের তাজা রক্ত মাখিয়ে নিয়ে তাইবের শার্ট ছিঁড়ে বুকের উপর একটানে লেখে বিট্রিয়ার। মাঝে কেটে গেছে 3টা মাস। সেদিনের ঘটনার 2 দিন পর সাবিয়াকে আদালতে নেওয়া হয়। সাবিহার নিজের স্বীকারোক্তিতে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শাহিনা বেগমের পুরো কথার রেকর্ডিং আদালতে পেশ করা হলে শাহিনা বেগম আর তাইবকে খোঁজার জোর নির্দেশ দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত হয় তরু মির্জা। তরুর নিজের আত্মরক্ষার জন্য তরুকে এনকাউন্টারের অনুমতি দেওয়া হয়। ঠিক সেইভাবেই সকলের সাহায্য নিয়ে নিজের বুদ্ধিমত্তার সাথে কেসটা সম্পন্ন করে তরু। সময় তার নিজ গতিতে ছুটে চলেছে, থেমে নেই কারো জীবন। তিহান বিপুল ভোটে জয়লাভ করে আবারও এমপি নির্বাচিত হয়েছে। সাইদ হাসান এখন পুরোপুরি সুস্থ। তিহান তরুর সাথে এখন তিহানের বাসায় থাকে। তৌফিক তিশাও সুখে দিন কাটাচ্ছে। আহান আর অরব তিহানের কোম্পানিতে ভালো পোস্টে দায়িত্বরত আছে। ইরার বাবা আজও ইরা রাহানকে মেনে নেয়নি, কিন্তু তিনি তিহানের ভয়ে কোনো ঝামেলা করেনি। আহানের পরিবারের সবার ভালোবাসাতে ইরার দিন বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। অর্ণবকে তিহান একটা ফ্ল্যাট কিনে দিয়েছে। অর্ণব এখন সেখানেই থাকে। রাত 11টা বেজে 15 মিনিট। আজ দুপুরে অর্ণব আর পৃথার বিয়ে সম্পন্ন হয়েছে। পৃথার বাবা মাকে খুব সুন্দরভাবেই ম্যানেজ করেছে তিহান। সবার উপস্থিতিতে কোনো ঝামেলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিয়ে শেষ হয়েছে। অর্ণব পৃথাকে বাসর ঘরে দিয়ে সবাই নিজের বাসায় চলে গেছে। সারা রাত কি এভাবেই বসে থাকবে? শাড়ি চেঞ্জ করে হালকা কিছু পরে এসো। অর্ণবের কথা শুনে পৃথা ভ্রু কুঁচকে তাকায়, তবে কিছু না বলে ফ্রেশ হতে চলে যায়। ওর নিজেরও এভাবে ভারী শাড়ি পরে থাকতে ভালো লাগছিল না। অর্ণব পৃথার আগেই ফ্রেশ হয়েছে। প্রায় আধ ঘন্টা পর পৃথা ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। বের হলে কেন? আমি তো বালিশ কাঁথা পাঠানোর ব্যবস্থা করেছিলাম, ওখানেই থাকতে আজ। বিছানায় আছোয়া হয়ে ফোন গুতাগুতি করতে করতে পৃথার দিকে না তাকিয়ে কথাগুলো বলে অর্ণব। আজ ওদের বাসর রাত। এই রাতে অর্ণবের এমন ক্যাটকেট করাটা পৃথার ভালো লাগতো না। ও কোমরের শাড়ির আঁচল গুজে তেড়ে আসে। কি বললেন? আরেকবার বলুন। নিজে যে পাক্কা 20 মিনিট ধরে ফ্রেশ হলেন, সেই বেলায় কিছু না, তাই না? এবার অর্ণব চোখ তুলে তাকায় পৃথার দিকে। হালকা গোলাপি রঙের সুতি শাড়িটা ফর্সা শরীরে যেন জ্বলছে। অর্ণব নিজের ধ্যান জ্ঞান হারিয়ে নেশাতুর চাহনি দিয়ে পৃথার দিকে তাকিয়ে থাকে। অর্ণব আজ এক অদৃশ্য টান অনুভব করছে এই মেয়েটার প্রতি। 3 কবুল পড়ে নিজের নামে লিখে নিয়েছে বলে কি এই টান অনুভব করা? অর্ণবকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পৃথা লজ্জা পেয়ে যায়। দৃষ্টি নত করে, ধীর কণ্ঠে আস্তে করে বলে, এভাবে কি দেখছেন? আমার নিজস্ব চাঁদকে। কথাটা কর্ণগোচর হতেই পৃথার শরীরে এক অদ্ভুত অনুভূতির শিহরণ খেলে যায়। ও চোখ তুলে তাকায়। অর্ণবের চোখে চোখ রাখতেই অনুভব করতে পারে গভীর চাহনি। অর্ণব হাতে রাখা ফোনটা বিছানায় রেখে উঠে এসে পৃথার একদম সন্নিকটে দাঁড়ায়। পৃথা কিছু বুঝে ওঠার আগেই ওর অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। পৃথা হকচকিয়ে যায়, তবে মিনিট 2 পর নিজেও সাড়া দেয়। পৃথা সাড়া পেতেই অর্ণব পৃথাকে কোলে তুলে নেয়। 5 সেকেন্ডের ব্যবধানে নিজেকে বিছানায় আবিষ্কার করে পৃথা। অর্ণব পৃথার অধর ছেড়ে সারা মুখে ছোট ছোট ভালোবাসার পরশ এঁকে দেয়। পৃথার গলায় মুখ ডুবায়। গলায় নিজের আধিপত্য বিস্তার শেষ হলে পৃথার ছোট্ট দেহে নিজের আধিপত্য চালায়। 10 মিনিট পরে অর্ণব উত্তেজনায় ছটফটিয়ে ওঠে। পৃথার শাড়ির কুচিতে হাত দিতেই একটা
উদ্ভট শব্দ কর্ণগোচর হয়। অর্ণব ভ্রুজোড়া কুচকে পৃথার দিকে তাকায়। পৃথার লজ্জায় মরি মরি অবস্থা। এটা এখনই হওয়ার ছিল। এবার অর্ণবকে মুখ দেখাবে কিভাবে? 2 মিনিটের মতো সময় নিয়ে ফার্ট শব্দটা মাথায় আসতেই অর্ণব কটমট করে তাকায় পৃথার দিকে। পৃথার দৃষ্টি নামিয়ে নেয়। ফাজিল মহিলা একটা, মুখের মতো সবকিছু আগে চলে। বের হও আমার রুম থেকে। পৃথা হতভম্ব হয়ে যায়। লজ্জা অস্বস্তি ঘিরে ধরে ওকে। অর্ণব আবারও রেগে বলে, আমার ফিলিংসের 12টা বাজিয়ে দিলে তো। এবার শান্তি তোমার? ওটা এখনই হওয়ার ছিল, একটু ধরে রাখা যেত না? এটা কি আদৌ ধরে রাখার জিনিস? দুপুরে তৈলাক্ত খাবার খেয়ে পেটে গ্যাস্ট্রিকের সমস্যা হয়েছে, মেডিসিন নিয়েছি, তবুও এমন হচ্ছে। আমার জায়গায় আপনি হলে কি ধরে রাখতে পারতেন? বরঞ্চ আরো শব্দ করে ছাড়তেন। পৃথার দৃষ্টি নত রেখে কথাগুলো বলে। এই দফা এসে অর্ণব একটু নিভল। সত্যি এটা তো প্রাকৃতিক কাজ, আমাদের কারোরই হাতে নেই। পৃথা তীব্র লজ্জা নিয়েই পাশে রুমে যাওয়ার জন্য উঠে দাঁড়ায়। কোথায় যাচ্ছ? পাশের রুমে, আর সারা রাতই আমার এমনই চলবে। আর তাছাড়া আপনি মাত্রই না বললেন রুম থেকে বের হয়ে যেতে। পৃথা কথা শেষ করার আগেই অর্ণব তড়িৎ গতিতে এসে ওর অধরে অধর মিলিয়ে দেয়। পৃথা ব্যালেন্স ঠিক রাখতে না পেরে বিছানায় পড়ে যায়। দীর্ঘক্ষণ পর অর্ণব পৃথার অধর ছেড়ে কপালে কপাল ঠেকিয়ে বলে, আমার ফিলিংস উঠিয়ে দিয়ে পাশের রুমে তুমি আরাম করে ঘুমাবে তা তো হবে না সোনা। যা ইচ্ছা, যত ইচ্ছা আমার রুমে আমার সাথে থেকেই করতে হবে তোমাকে। পৃথা উচ্চস্বরে হেসে ওঠে। অর্ণব মুচকি এসে পৃথাতে ডুব দেয়। নিজের ভালোবাসায় পাগলামিতে পৃথাকে মাতিয়ে তোলে। নিজের শখের পুরুষের ভালোবাসার পাগলামিতে পৃথার দু চোখ দিয়ে 2 ফোঁটা প্রশান্তির পানি গড়িয়ে পড়ে। ইরা ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে আছে, তবে চোখে ঘুম নেই। তীব্র অশান্তি নিয়ে এপাশ ওপাশ করছে শুধু। আহান পাশে শুয়ে সবটাই খেয়াল করছে। বউয়ের ছটফটানিতে আহানের চোখে ঘুম নেই। আহান ইরাকে পেছন থেকে জড়িয়ে ধরে। শরীর খারাপ লাগছে ইরা? তাহলে বাবা, মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আমি আছি তো, সব ঠিক করে দেব। আমার একটা কথা রাখবেন? অবশ্যই বাবু। আমি একটা বেবি চাই। আমাদের একটা বেবি হয়ে গেলে দেখবেন বাবা, তখনই মেনে নিবে আমাদের। আবার সব আগের মতো হয়ে যাবে। কিন্তু তুমি তো অনেক ছোট। প্লিজ আমার এই কথাটা রাখুন। আহান আরও কিছু বলতে চেয়েও বলে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা। ইরা খুশিতে আহানের ডান গালে টুপ করে চুমো খায়। আহান সাথে সাথেই ইরার কোমর ধরে একটানে নিজের নিকট এনে ইরার অধর জোড়া নিজের অধর ধরা চেপে ধরে। অতঃপর মগ্ন হয়ে যায় একে অপরের মাঝে। তিশা কনসিভ করেছে 2 মাস হতে চলল। এই 2 মাসেই তৌফিকের অবস্থা খারাপ হয়ে গেছে। দিন নেই রাত নেই, তার এক এক সময় এক এক জিনিস খেতে মন চায়, এক এক রকম বাহানা ধরে। আর তৌফিক সেগুলো জোগাড় করতে যেয়ে রীতিমতো হিমশিম খেয়ে যায়। তবে কখনো একটু বিরক্ত হয় না, বরং হাসি মুখে সবটা পালন করে। তিশা এই মধ্যরাতে বিছানায় বসে বসে পাস্তা খাচ্ছে। একটু আগেই তৌফিক রান্না করে এনেছে। আপনি একটু খাবেন? উফ, তুমি তাড়াতাড়ি শেষ করো, ঘুমাতে হবে জান, অনেক রাত হয়েছে। এভাবে রাত জেগলে পুচকুর ক্ষতি হবে তো। ব্যাস, তিশার খাওয়া শেষ, আর খাবে না। তৌফিকের হাতে বাটি ধরিয়ে দিয়ে বলে, বাকিটা আপনি খেয়ে নেন, আমি ঘুমিয়ে পড়ি, না হলে আমার পুচকু কষ্ট পাবে। কথাটা বলি শুয়ে পড়ে তিশা। তৌফিক হতাশার শ্বাস ফেলে। প্রতি রাতে এমনটাই হয়ে আসছে। তৌফিক পাস্তার বাটি নিয়ে কিচেনের উদ্দেশ্যে হাঁটা ধরে। অবশেষে সবাই একটু শান্তির মুখ দেখলো। তবে এই কয়েক বছর কত ঝড় চলে গেল সবার উপর দিয়ে। আদনান সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলেন। শাহেদা বেগম আদনান সাহেবের দিকে ঘোরেন। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, পাপ তার বাপকেও ছাড়ে না। যে যা করবে তার কৃতকর্মের ফল পাবেই। হ্যাঁ গো, সেটাই। আচ্ছা, ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। কাল আবার তিশা আমাকে নিয়ে হসপিটালে যেতে হবে, সকালে উঠতে হবে। ব্যালকনিতে বসে নির্বিকারভাবে আকাশের দিকে ছলছল চোখ নিয়ে তাকিয়ে আছে রাহান চৌধুরী। তৃপ্তি আপার কথা মনে পড়ছে। রিমা বেগমের কণ্ঠস্বর শুনে রাহান চৌধুরী নিজেকে আর ধরে রাখতে পারেন না, হাউমাউ করেই কেঁদে দেন। রিমা বেগম এগিয়ে এসে ওনার কাঁধে হাত রাখেন, বলেন, কষ্ট পাবেন না আপা, আল্লাহর কাছে অনেক ভালো আছেন। আমার বোনটা কত কষ্টে ছিল ওখানে, আমি ওর কষ্ট আরো দ্বিগুণ করে দিয়েছিলাম।
রিমা বেগমের চোখ দুটো ছলছল করে ওঠে। উনি নিজেও তো মুখ ফিরিয়ে নিয়েছিলেন। তৃপ্তি কতবার যোগাযোগ করতে চেয়েছে, কিন্তু রাহান চৌধুরীর ভয়ে উনি যোগাযোগ করেননি। আর এই একটা আফসোসই ওনাকে প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে। রিহান এক পায়ের ওপর ল্যাপটপ রেখে কাজ করছে, আর অন্য পায়ের ওপর তরু মাথা দিয়ে গভীর ঘুমে মগ্ন। তরু কনসিভ করেছে 1 মান্থ। ইদানিং তরু তিহান ছাড়া কিছুই বোঝে না। নিজের চাকরিতেও ডিজাইন লেটার জমা দিয়েছে। এখন সারাক্ষণ শুধু তিহান তিহান আর তিহান। তিহানকে ছাড়া গোসলটাও করতে নাড়াচ্ছে। তিহানের মনে হয় ও ছোট্ট একটা বিড়াল ছানা পালছে। তিহান কাজ করছে কম, ওর শ্যামপরীকে দেখছে বেশি। এই 1 ঘন্টার বোধ হয় সখানে চুমু খাওয়া হয়ে গেছে। তিহান মুচকি হেসে আবারও তরুর অথরে ছোট্ট করে চুমু বসিয়ে দেয়। সাহিদা হাসান বিছানায় বসে উসখুস করছে। এই জীবনে বোধহয় ওনার আর শাস্তি পাওয়া হবে না। সব সত্যিটা জানার পর উনি খুব ভেঙে পড়েছিলেন। তারপর আস্তে আস্তে তিহান ওর তরুর সহায়তায় আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। উনি মনের মাঝে চলা ঝড় নিয়ে ব্যালকনিতে যেয়ে দাঁড়ান। আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলেন। তোমাকে ঠকিয়ে আমি নিজেও নিঃস্ব তৃপ্তি। তুমি কি আমার এই একাকিত্বে খুব খুশি হচ্ছ? তুমি যদি আমার এই একাকিত্বে খুশি হও, তাহলে আমি সারা জীবন এই একাকিত্বই বহন করতে রাজি। সাহিদা হাসান পকেট থেকে এক টুকরো কাগজ বের করেন। সেখানে তৃপ্তির হাতের ছোঁয়া মিশে আছে। সাহিদা হাসানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। উনি ধীরে ধীরে নিভু নিভু স্বরে আওড়ান, আমাকে কি কখনো ক্ষমা করবে না তুমি? তখনই ওনার কানের কাছে বেজে ওঠে তৃপ্তির হাস্য উজ্জ্বল কণ্ঠস্বর। সাহিদা হাসান তড়িৎ গতিতে আশেপাশে তাকায়। না, কোথাও তৃপ্তি নেই। উনি ধপাস করে ফ্লোরে বসে পড়েন। চোখে অশ্রুরা আর বাঁধ মানে না। তরু তিহানের জীবন থেকে ইতোমধ্যে পেরিয়ে গেছে 9টা মাস। খুলনা শহর নিজেকে সাজিয়েছে কৃষ্ণচূড়ার লাল রঙে। পুরো শহর জুড়ে কৃষ্ণচূড়ার মেলা বসেছে। পথের ধারে সবুজ পাতার ফাঁকে যখন লাল রঙের কৃষ্ণচূড়া উকি দেয়, তখন বিস্মিত হন সৌন্দর্য প্রিয় মানুষ। সবাই উপভোগ করে কৃষ্ণচূড়ার এই অপর সৌন্দর্য। তরু হসপিটালের বেঁধে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে। আজ 1 সপ্তাহ ধরে হসপিটালে হুদ্দাই অ্যাডমিট হয়ে আছে তরু। সব তিহানের অতিরিক্ত পাগলামির ফল। তিহানের অতিরিক্ত পাগলামিতে এক প্রকার অতিষ্ঠ তরু। ডেলিভারি ডেটের 1 সপ্তাহ আগে থেকে কে এইভাবে হসপিটালে শুয়ে বসে দিন পার করে? শুধু কি তাই? এত বড় দামড়া ছেলে নিজের কাজ পার্টি অফিসের দায়িত্ব অন্যজনের কাঁধে তুলে দিয়ে সারা দিন রাত এখানে পড়ে থেকে কাটাচ্ছে। আর 5 মিনিট পর পর তরুর মুখে এটা সেটা গুজেই চলছে। তরু তীব্র বিরক্তি নিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সুইটহার্ট, আমি চলে এসেছি। মিস করছিলাম আমাকে? আমি জানি তুমি আমাকে একটুও মিস করো না। যাই হোক, এখন জলদি এই ফ্রুটসগুলো শেষ করো তো। তরু তিহানের কথায় নাক মুখ কুচকে ওর দিকে তাকায়। 5 মিনিটও হয়নি বাইরে গেছে, আর এই সেই শুরু হয়ে গেছে। উফ! 10 মিনিট আগে আমাকে তোমার ওই অখাদ্য স্যুপ সহ সেদ্ধ ডিম খাইয়ে রেখে গেলে। বলি আমি কি মানুষ নাকি অন্য কিছু? তুমি আমার তরুরানি, আমার অনাগত পুচকুর মাম্মা, আমার ঘরওয়ালি, আমার শ্যাম্পুরে, আমার সুইটহার্ট, আমার হানি, আমার জান, আমার সোনা। আমি বুঝেছি, আর বলতে হবে না। এত কম বললে চলে নাকি? বাসায় যেয়ে তোমার পুরো লিস্টটা শুনবো, কেমন? ওকে সুইটহার্ট। তিহান মুচকি এসে কথাটা বলে তরুর মুখের সামনে 1 পিস মালটা ধরে। তরু মুখে নিয়ে খেতে খেতে বলে, তিহান, সি সেকশন না করি নর্মাল ডেলিভারি একবার চেষ্টা করে তো দেখতেই পারি, তাই না? তরুর কণ্ঠে অনুরোধ। তিহান সেই কথা শুনেও যেন শুনল না। ও ওর নিজের সিদ্ধান্তে অটল। আমি তোমাকে আর আমার পুচকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আজ রাত 8টায় তোমার সি সেকশন হবে, অ্যান্ড ইটস ফাইনাল। আর ভয় পাচ্ছ কেন তুমি? ওটিতে আমি থাকবো তো তোমার সাথে। তিহানের বলা শেষ কথাটা শুনে তরুর মুখ হাস্য উজ্জ্বল হয়ে ওঠে। ও আনন্দের সহিত বলে, সত্যি তিহান? শোনা। তিহান এগিয়ে যেয়ে তরুর পরিহিত মেক্সি তুলে ওর উন্মুক্ত পেটে অনেকগুলো চুমু খায়। সারা পেটে আলতো করে হাত বুলিয়ে দেয়। তারপর পেটের সন্নিকটে মুখ নিয়ে বলে, তাড়াতাড়ি চলে এসো পাপা, আই এম ওয়েটিং। তিহান নিজের কাজ সেরে সরে আসতে নিলেই বাদশা দে তরু। তিহান এক ভ্রু উঁচু করে প্রশ্নাত্মক চাহনি দিয়ে তাকায়। তরু বাচ্চাদের মতো ফেস করে
ঠোঁট উল্টিয়ে তিহানের সাথে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলে, চুমু। আরও লাগবে? এতক্ষণ তো পুচকুকে দিলে, আমার চুমু কোথায়? তিহান মুচকি এসে তরুর অধরজোড়া নিজের অধরের মাঝে লুকিয়ে নেয়। সময় নিয়ে তরুকে ছাড়ে। তরু হাঁপাতে থাকে। তখনই কেবিনে প্রবেশ করে ডক্টর রুহানি ইয়াসমিন। তরু প্রেগনেন্সির প্রথম থেকেই রুহানির তত্ত্বাবধানে আছে। সি সেকশনও উনিই করবে। তিহানের জানে জিগার ফ্রেন্ড বলে কথা। তিহানের ফরেন কান্ট্রিতে ট্রিটমেন্টের সময় এই মেয়ে যদি হেল্প না করতো তাহলে এই রুহানি নাকি ফুহানিকে কখনো ভস্ম করে দিত তরু। এই মেয়ের উপস্থিতি তরু একদম সহ্য করতে পারে না। শুধু তিহানের সাথে চিপকে থাকার চেষ্টা করে। এই যে এখনো কেমন আটাশপাটি দাঁত বের করে কেলিয়ে তিহানের সাথে কথা বলছে। রুহানি তিহানের সাথে নিজের প্রয়োজনীয় কথা শেষ করে তরুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, ওকে আপি। রুহানি কেবিন থেকে বেরিয়ে যেতেই তরু চোখ কটমট করে তিহানের দিকে তাকায়। তিহান দুষ্টু স্বরে বলে, চুমুতে হয়নি সোনা, আরও লাগবে? অসহ্য। কথাটা বলেই তরু মুখ ফুলিয়ে বসে থাকে। আর তিহান লেগে পড়ে তার একমাত্র শ্যামাপরি রাগ ভাঙাতে। সময় রাত 8:40। তিহান তরু ছেলে বেবি হয়েছে। নবজাতক শিশুর কান্নার শব্দ শুনতে পেয়ে বাইরে অপেক্ষারত সবাই হইচই বাঁধিয়ে ফেলেছে। তাদের হইচই বাঁধানোর মেইন রিজন পুচকুকে আগে কে কোলে নিবে। সবাই আনন্দে উৎফুল্ল হয়ে পড়েছে। সাইদ হাসানের খুশি আকাশ ছোঁয়া। তরুর সেন্স থেকেও যেন সেন্স নেই। রুহানি তিহানের নিকট এগিয়ে এসে বলে, পুচকুকে দেখতেই তিহানের চোখে জলেরা এসে ভিড় জমায়। ও কাপা কাপা হাতে পুচকুকে করে তুলে নেয়। পুচকুর কানে আজান দেয়। প্রথম বাবা হওয়ার অনুভূতিটা সত্যিই অন্যরকম। আতঙ্ক, উদ্বেগ, খুশি, ক্লান্তি, হতাশা, ভালো লাগা সব মিলিয়ে এক অদ্ভুত রকমের অনুভূতি। শুভ্র রঙা তাওয়ালেতে জোড়ানো পুচকুকে যেন তিহানের সেকেন্ড ভার্সন। 3 বছর পর। সময় দুপুরবেলা। তিহান আজ অদৃশ মাত্রই একটা জনসম্মেলন থেকে ফিরেছে। 3 বছরের ছোট্ট অদৃশ খুবই বাবা ভক্ত। বাবা ছাড়া তার 1 সেকেন্ডও যেন চলে না। তিহান এক প্রকার বাধ্য হয়ে অদৃশকে মাঝে মাঝে নিজের সাথে বাইরে নিয়ে যায়। অদৃশের চোখের মনির কালার থেকে শুরু করে সব তিহানের মতোই হয়েছে। গম্ভীর স্বভাবটাও পেয়েছে ঠিক তিহানের মতোই। তরু এখন একদম পরিপক্ক গৃহিণী, সাথে 1 সন্তানের আদর্শ জননীয় একজন আদর্শ স্ত্রী। তিহান নিজের ক্লান্ত শরীর সোফায় এড়িয়ে দিয়ে চোখ জোড়া বন্ধ করে আছে। ওর পাশে অদৃশ বসে বসে চকলেট খাচ্ছে। তরু ঠান্ডা শরবত বানিয়ে এনে তিহানকে ডেকে খেতে দেয়। পাপার সাথে কেমন খুললে অদৃশ? তরুর কথাতে অদৃশ চোখ মুখে বিরক্তির ফুটিয়ে তরুর দিকে তাকায়। চকলেট খাওয়ার সময় তার ডিস্টার্ব একদম পছন্দ না। খুবই ফেভারিট কি না, তবু তার আধো আধো বুড়িতে মাম্মার কথার জবাব দেয়। ভালো। অদৃশকে জ্বালাতে তরুর বড্ড ভালো লাগে। অদৃশ যখন ওর আধো আধো বুড়িতে কথা বলে তরুর নিজেকে তখন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। ছেলের সাথে তরুর খুব সুন্দর খুনসিটুময় সম্পর্ক। তরু মিটিমিটি হেসে আবারও বলে, তা তোমার আহান অর্ণব কাকার সাথে দেখা হয়েছিল? ওয়ে দিল মাম মা আমি চকলেট কাটতি ডোন্ট ডিস্টার্ব মি। অদৃশের কথা শুনে তরু হো হো করে হেসে উঠে অদৃশকে কোলে তুলে নিয়ে ওর গোল গোল গালে টপাটপ কয়েকটা চুমু বসিয়ে দেয়। আমার জান বাচ্চাটা। কথাটা বলে তরু আরো কয়েকটা চুমু এঁকে দেয় অদৃশের গালে। অতঃপর তিহানের উদ্দেশ্যে বলে, আজকে কিন্তু আমাদের অ্যানিভার্সারি তিহান। আই থিঙ্ক তুমি গতবারের মতো এবার সবটা ভুলে গেছো। তরুর কথায় তিহান ভ্যাবাচাকা খেয়ে যায়। ও সত্যিই ভুলে গিয়েছিল। ভাগ্যিস এখন মনে করিয়ে দিয়েছে, না হলে আজ আর বাড়িতে জায়গা হতো না। তিহান নিজের মনের কথা মনেই চেপে রেখে বলে, আলবাত আমার মনে আছে হানি, এত সুন্দর একটা দিন কি করে ভুলি বলো তো? আইসে ঢং করতে। আজ সন্ধ্যায় আমাদের মা ছেলেকে নিয়ে তোমায় ঘুরতে যেতে হবে, না হলে আমি আমার ছেলেকে নিয়ে বাবার বাসায় চলে যাব। বাবার বাসা? কথাটা শুনতেই তিহানের জানের পানি শুকিয়ে যায়। বউ ছেলে ছেড়ে একা থাকা তিহানের পক্ষে সম্ভব না। ও তড়িৎ গতিতে বলে, আরে আরে আবার বাবার বাসায় কেন টানছ? সন্ধ্যায় রেডি হয়ে থেকো, আমি এসে নিয়ে যাব। ওকে অদৃশের পাপা। অদৃশের চকলেট খাওয়া শেষ। ও ঘোরাঘুরির কথা শুনতেই খুশিতে লাফিয়ে ওঠে।
তরুর কোলের মধ্যে বসে উৎফুল্ল কণ্ঠে বলে, আমার ভাই, তোমার ভাই, সবার ভাই, তিয়ান ভাই, সবার ভালো ভাই। অদ্রিজের মুখে এমন কথা শুনে তরু আর তিহান হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। পরক্ষণেই ড্রয়িং রুম ফাটিয়ে উচ্চস্বরে হেসে উঠে দুজন। ছোট্ট অদ্রিজ কি বুঝে কে জানে, সে নিজেও মামা পাপার সাথে যোগ দিয়ে খিলখিল করে হাসতে থাকে। সময় সন্ধ্যা 7:25। তিহান বাইরে গাড়ি নিয়ে ওয়েট করছে। ইতিমধ্যে 5বার কল দেওয়া হয়ে গেছে। তরু না কল রিসিভ করছে আর না কল ব্যাক করছে। তিহান নিজের কাজের দায়িত্ব কিছু সময়ের জন্য অন্যজনকে দিয়ে সময় বের করেছে, আর এদিকে এই মেয়ের সাজগুজুই যেন শেষ হচ্ছে না। তিহান তীব্র বিরক্তির সহিত গাড়ির সাথে হেলান দিয়ে ফোন গুঁতোতে শুরু করে। 5 মিনিটের মাথায় অদ্রিজের কণ্ঠস্বর কর্ণগোচর হতে তিহান ফোন থেকে দৃষ্টি তুলে কণ্ঠস্বর লক্ষ্য করে সেদিকে তাকায়। তিহান তাকাতেই ওর পুরো পৃথিবী থমকে যায়। আসমান থেকে যেন কোনো হুড়পড়ি নেমে এসেছে ওর সামনে। পুরো শুভ্র রঙে নিজেকে সাজিয়েছে তরু। সাদা রঙের সোনালি পাড়ের একটা সুতি শাড়ি পরেছে, মুখে হালকা পাতলা প্রসাধনী ব্যবহার করেছে, ঠোঁটে নুড কালারের লিপস্টিক দিয়েছে, আর কোমর সমান চুলগুলো হাত খোপা করে খোপাতে বেরি ফুলের মালা পরেছে। ব্যাস, তরুর অতি সাধারণ একটা রূপ। তরুর কথাতে তিহানের ধ্যান ভাঙে। চলো, তোমার ছেলে বান্দরামির জন্য দেরি হয়ে গেল। সে তো তার পাপার মতো এক রোখা, যখন যা বলবে তাই করতেই হবে। তিহান মহাবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলে ওঠে, তোমার এই শুভ্র রঙা কাঠগোলাপের ন্যায় স্নিগ্ধ রূপ দেখে আমার হৃদয় থমকে গেছে। তুমি কি সারাটা জীবন এভাবে রোজ মারবে আমাকে? তোমার কি একটু মায়া হয় না এ অভাগার জন্য? লাল রঙা কৃষ্ণাচূড়াকে মন দিয়ে শুভ্র রঙা কাঠগোলাপের প্রেমে পড়লে কি খুব বেশি পাপ হয়ে যাবে? তিহানের কথাগুলো মন্ত্রমুগ্ধের ন্যায় শোনে তরু। দুষ্টু হেসে বলে, নতুন করে কারো প্রেমে পড়লে নাকি এমপি মশাই? কেমন কবি কবি ভাব চলে এসেছে তোমার ভিতরে। পরিচিত। তিহানের কথাটা শুনে তরুর মুখটা সাথে সাথে কালো হয়ে যায়। হৃদয়ে তীব্র রক্তক্ষরণ শুরু হয়। তিহানের ঠোঁটে মিঠি মিঠি হাসি। তরুর চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। তিহান ঝড়ের গতিতে 2 কদম এগিয়ে এসে তরুর একদম সন্নিকটে দাঁড়িয়ে ওর গালে হাত দিয়ে চোখের পানি মুছে দিতে দিতে বলে, প্রতিক্ষণ, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড, প্রতি ন্যানো সেকেন্ড আমি আমার শ্যামপুরের নতুন নতুন রূপের প্রেমে পড়ে। আমার তরুণানী ছাড়া কার সাধ্য আছে এই তিহান এসানের মনে জায়গা করার? কারোর প্রতি আবিষ্ট হওয়ার আগে এই মনকে কেটে টুকরো টুকরো করে জ্যান্ত কবর দেবো আমি। কান্না করো না চান, রান্না করো না চান, মজা করছিলাম তো। তিহানের বলা কথাগুলো শুনতেই তরুর অধরে মুচকি হাসি ফুটে ওঠে। ও পাপ্পা, মাম্মা, তোমার কি দাবে নাকি আমি দাদা ভাইয়ের কাতে তোলে দাবো? তখনই ছোট্ট অদ্রিজ দাঁড়িয়ে থেকে বিরক্ত হয়ে পড়ে। অদ্রিজের পাকা পাকা কথা শুনে তিহানুরু হেসে ওঠে। তিহান অদ্রিজকে কোলে তুলে নিয়ে বলে, ক্ষমা করে দাও তোমার মামা পাপাকে, আমরা এক্ষুনি বের হব। অদ্রিজ আর তরুকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে তিহান ড্রাইভিং সিটে বসে পড়ে। কিছুক্ষণ ড্রাইভিং করার পর আচমকা তিহান বলে ওঠে, ভালোবাসে আমার অদ্রিজের মাম্মাকে। কথাটা শুনে তরু কিছুক্ষণের জন্য থমকায়। তারপর তিহানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, আমিও খুব ভালোবাসি আমার অদ্রিজের পাপাকে। তরু কথাটা বলার 2 মিনিট পরে নীরবতায় আচ্ছন্ন হয়ে পড়ে চারিপাশ। এই নীরবতার মাঝেই চোখে চোখ রেখে নিজেদের হাজারো না বলা কথা আদান প্রদান চলে করেছে তিহান তরু। ছোট্ট অদ্রিজ তার নিষ্পাপ চোখ দুটো দিয়ে জানালা ভেদ করে রাতে খুলনা শহর দেখতে ব্যস্ত। গাড়ি তার নিজ গতিতে ছুটে চলেছে গন্তব্যহীন উদ্দেশ্যে। আজকের রাতটা শুধুই ছোট্ট এক পরিবারের ভালোবাসার এইভাবেই ভালো থাক অবিরাম।